হ্যাঁ, আমি আপনার কাছে জিজ্ঞাসা করবো যেটা, যে 2011-তে একটা সরকার পরিবর্তন হয়, 2011 থেকেই আপনারা গান করছেন, কোনো কি পরিবর্তন যেরকম হলো আপনাদের এই শিল্পী সত্তায়, সেখানেও কি কোনো রকম পরিবর্তন আপনারা লক্ষ্য করেছিলেন? অবশ্যই আমরা যখন আগে গান গাইতাম তার পরিবেশ যেমন ছিল একটা মনে হতো এখানে প্রকৃত শিল্পীরা গান গাইছে। বিগত 15 বছরে যে সরকার ছিল তখন যে সঙ্গীত মেলা অনুষ্ঠান হতো তাতে গান গাইতে গিয়ে না নিজেরই লজ্জা লাগতো, যদিও এখন আমি এই সঙ্গীত মেলা থেকে ডাক পাই না, কিন্তু মনে হতো যে যারা গান গাইছে তারা কি করে কোন যোগ্যতায় গান গাইছে। পরবর্তী ক্ষেত্রে দেখা গেল আমার নামটা বাদ গেল, কিন্তু আমি যথেষ্ট ভালো গুরুদের কাছে গান শিখে সেখানে আমি সিডি জমা দিয়ে আমি চান্স পেয়েছিলাম, কিন্তু 2022 সালের পর থেকে আমার আর ডাক আসে না। তারপরে আমি যখন শিশির মঞ্চে আমাকে ডেকে পাঠানো হলো যে আপনি এখানে এসে যোগাযোগ করুন, আপনি কেন পাচ্ছেন না, তখন একটা ওই দিনকে গান মেলা যেদিনকে শুরু হবে একটা কতগুলো বাচ্চা বসিয়ে আমার অডিশন নেওয়া হলো, এবং অডিশন আমার তো প্রচন্ড সেটা লজ্জাজনক বা অপমানজনক লাগছিল, কারণ আমি একজন সিনিয়র আর্টিস্ট হয়ে কেন আমি একজন বাচ্চাদের কাছে অডিশন দেব, এবং ইভেন একটা লাইন শোনার পর তারা আমাকে বাদ দিয়ে দিল এবং আমি আর ডাক পাইনি। আমি আপনার পরিষ্কার যন্ত্রণাটা বুঝতে পারছি, মানে আপনার যেই যোগ্যতা, আপনার যেই কোয়ালিটি, সেই কোয়ালিটি অনুযায়ী আপনাকে জাজ করা হয়নি, না, বরং কিভাবে বাদ দেবে সেটাই তারা তাল এবং খুঁজেছে। আমরা হীনমন্যতায় ভুগছি, ভাবছি বোধহয় হয়তো যারা খারাপ গাইছে তারা পাচ্ছে, আমি কেন পাচ্ছি। আপনি দিদি, আপনি কিছু একটু বলুন। হ্যাঁ, আমার বক্তব্য হচ্ছে যে আমি সঙ্গীত শিল্পী, কেউ আমাকে চেনেন আবার কেউ চেনেন না, কি বলুন। এবং যে ব্যাপারটা আমি ফেস করেছি যে আমি প্রথমে সঙ্গীত মেলা বা এই গভর্নমেন্টের এই প্রোগ্রামগুলোতে কোনো রকম কোনো অডিশন দেওয়া বা এগুলো আমি করিনি, বা চিঠি জমা দেওয়া বা সিডি জমা দেওয়া এগুলো আমি করিনি। কিন্তু আমি যখন প্রথমবার 2023 সালে আমি সঙ্গীত মেলায় যে ভাবলাম ঠিক আছে একটা জমা দিই না গানের একটা সিডি, তো সেখানে একটা পেন ড্রাইভ জমা দিয়েছিলাম। তো তারপর সেটা নিয়ে খুব তোলপাড় হয়েছিল যে সে বছর সমস্ত পেন ড্রাইভ মানে দেখাই হয়নি, ফেলে দেওয়া হয়েছিল শুনলাম পরে, কারণ সেই সময় ফেসবুকের একটি পোস্টে স্নিগ্ধদেবদা, আমাদের খুব প্রিয় আমাদের মানুষ, আমাদের খুব গায়ক শিল্পী স্নিগ্ধদেবদা, উনি একটা ফেসবুকে পোস্ট করলেন যে এবছর কারুর শোনা হয়নি এবং ভীষণভাবে একটা বাজে বিষয় হয়েছে, সেখানে কারুরটাই শোনা হয়নি, সমস্ত পেন ড্রাইভ নাকি ফেলে দেওয়া হয়েছে, ঠিকঠাক কারুর বিচার কেউ পায়নি এবং কাউকে সেভাবে ডাকাও হয়নি ওই জন্য। তো সেটা তো আমি বুঝতে পারলাম যে সে বছরের শিকার আমি হয়েছি। তার পরের বছর আমি সিলেক্ট হলাম, এবং এর আগে আমি গান মেলায় এসছি, শুনেছি, শুধু গান মেলা না বিভিন্ন গভর্নমেন্টের যে প্রোগ্রামগুলো হয় সেগুলো আমি শুনেছি, তাতে যে সবাই যে খুব সেই প্রোগ্রামে যে যখন গাইছে তার গান শুনেছি যে সবাই খুব যোগ্য, আমার সেটা মনে হয়নি। গান শুনে মানে গান একদিকে যাচ্ছে, মিউজিশিয়ানদের বাজনা একদিকে যাচ্ছে, এরকমও শুনেছি। তো সেটা শুনে মনে হতো বাবা তাহলে এরা কি করে চান্স পেল। যদি এই যে অভিযোগগুলো করছেন, এই অভিযোগগুলোর তীর আপনারা কার দিকে রাখছেন, যে কাদের জন্য ম্যানিপুলেটেড, এই কারা ম্যানিপুলেট? আমাদের যে আগের মাননীয় যিনি আমাদের তথ্য সংস্কৃতি দপ্তরে ছিলেন, মাননীয় ইন্দ্রনীল সেন মহাশয়, কারণ উনার তত্ত্বাবধানেই তো ব্যাপারগুলো হতো, উনি তো দেখতেন। এবং আরেকটা আপনার কাছে ঘটনা বলছি, আমি গান মেলায় অডিশন দিতে এসেছিলাম তার 1 বছর না 2 বছর আগে, সেখানে আমাকে ওই রবীন্দ্র সদনে এই জাস্ট এর উল্টো দিকটাতেই একটা অডিশন নেওয়া হয়েছিল, এবং সেখানে কে অডিশন নিচ্ছে সেটা শুনলে আপনারা হয়তো চমকে উঠবেন। ওখানেরই যারা কাজ করে, যারা কর্মরত, যারা কাজ করে, তারা আমাদের গান শুনছে, মানে যারা তাদের সঙ্গে গানের সঙ্গে দূর অবধি কোনো সম্পর্ক নেই, বিষয় কর্মচারী যারা দেখাশোনা করছে, গানের সাথে কোনো রকম সম্পর্ক নেই। সেখানে আমি বেগম আক্তার যে গান গাইছি, জোছনা করেছে আরি, এবং সেটা তিনি শুনে বলছেন আহা খুব সুন্দর, খুব ভালো। তারপরে উনি আমাকে পরের রাউন্ডে সিলেক্ট করলেন, সেখানে আমি গাইলাম, ওমা, তারপরে দেখছি আমি আর নেই, আমি বাদ পড়ে গেছি। তখন আবার কে দেখছি কে গাইছে না, এখানেই পরিষ্কার করেন কিছু মহিলা যারা ঝাটফাট দেন, সেখানে একজন মহিলা এসে গান গাইলেন, তাকে পুরস্কার দেওয়া হলো, মানে তিনি সিলেক্ট হলেন। আমি বললাম না, তাহলে আমার মনে হয় এখান থেকে বেরিয়ে যাওয়াই ভালো। তো আমার খুব হাস্যকর লেগেছিল ব্যাপারটা। এবং এই যে আগের যিনি বললেন যে বাচ্চা ছেলেমেয়েরা অডিশন নিচ্ছে, এরকম আমিও ফেস করেছি। আমার পরিচিত একটি ছেলে অরিত্র বলে, ও আমার ভাই, তো আমরা একসঙ্গে স্টেজ শো করি, ও এরকম একটি চ্যানেলে আমার মানে ও আমার পরীক্ষা নিচ্ছে, এবং ও খুব একটা ইতস্তত পরিস্থিতির মধ্যে পড়ে গেছে যে দিদি তোমার অডিশন নিচ্ছে আমি, কিন্তু কি করব, ফর্মালিটি
আমাকে নিতেই হবে। তাই বললাম ঠিক আছে, সেটা কোনো ব্যাপার না। 2011 আগেও গান করেছেন, হ্যাঁ, এরকম পরিস্থিতি কিন্তু দেখিনি তখন, কিন্তু এতটা এরকম ছিল না পরিবেশ। গান তখন করেছেন, কিন্তু নিজেদের গান যোগ্যতায় করেছি, গান করেছেন। হ্যাঁ, পরিবেশও ভালো ছিল, মানুষজনের উৎসাহও ছিল সেরকম, কিন্তু এখন পুরোপুরি ব্যাপারটা চেঞ্জ আমি দেখছি। আচ্ছা, আপনার এবার- পাশে যিনি দাঁড়িয়ে রয়েছেন, আপনিও কি গান বাজনার সাথে জড়িত? আবৃত্তি। আচ্ছা, আপনিও কি এরকম বঞ্চনার শিকার? নমস্কার, আমি স্বামী তন্ত্র দেবানন্দ পুরী। 2008 সালে, 7 সালে, 6 সালে নিয়মিত রবীন্দ্র সদনে সংযোজনা এবং আবৃত্তির ডাক পেয়েছি। শিশু কিশোর একাডেমি, বাংলা একাডেমি সংযোজনা, তার যে শিল্পীদের যে সম্মান দক্ষিণা সেটা দিয়ে তদানীন্তন সরকার আহ্বান করতেন। তাছাড়াও বেসরকারি অনুষ্ঠানেও আমন্ত্রিত করে নিয়ে গিয়েছেন, সসম্মানে তার বন্দোবস্ত হয়েছে। কিন্তু কোনো এক অজানা কারণে 2012 সালের পর থেকে কোনো ডাক আমি পাইনি রবীন্দ্র সদনে, যেটা সবচেয়ে লজ্জার। এই বাংলায় সবচেয়ে বেশি, আমরা বলি, ভারতের সাংস্কৃতিক রাজধানী কলকাতা এবং সংস্কৃতির প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে আছি। আমরা বাঙালিরা খুব গর্ববোধ করি যে আমাদের বাড়ির ছেলে মেয়েরা একটু কবিতা লিখতে পারে, একটু গান গাইতে পারে, একটু ছবি আঁকতে পারে। এটা মোটামুটি সব বাঙালি ঘরেই আছে। যারা প্রতিষ্ঠিত, যাদের নামডাক হয়েছে, তারা শিল্পী, আর যারা এটা করতে পারেননি তারা শিল্পী নন, আমি এটা মনে করি না। আপনারাও সবচেয়ে বড়, হ্যাঁ বলুন। আপনারও কি সেই তীরটা উনি যেটা বললেন একই জায়গায়, কারণ আটকে নামটা বলুন। আমাকে বলা হয়েছিল শেষকালে যে আপনাকে মেম্বারশিপ করে দেওয়া হবে। কিসের মেম্বারশিপ? আমি জানতে চেয়েছিলাম কিসের মেম্বারশিপ। যখন বলেছিলাম আমি টাকা দেব না, তখন সিকিউরিটি গার্ড দিয়ে ধাক্কা দিয়ে রবীন্দ্র সদন থেকে বার করে দেওয়া হয়েছিল। তারপর কোনোদিন রবীন্দ্র সদনে পা রাখিনি। আজকে এই প্রথম, এতদিন রবীন্দ্র সদনের বাইরে দিয়ে যেতাম, এইখানে পা রাখবো না ঠিক করেছিলাম। এতদিন পর আজকে প্রথম ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে আজকে এসেছি। দোলাদি, দেবপ্রিয়াদি, এরা প্রত্যেকেই শিল্পী। এতদিন পর আমি ঢুকবো না বলেছিলাম রবীন্দ্র সদনে, দরকার নেই আমার, যেখানে আত্মমর্যাদা নেই, শিল্পীর সম্মানে আঘাত, সকলের প্রতিবাদ করা উচিত। আমি একা কেন প্রতিবাদ করব? সংস্কৃতি জগতের সকলের প্রতিবাদ করা উচিত। যে মুখ খুলবে সে টার্গেট হয়ে যাবে, যে মুখ খুলবে সে টার্গেট হয়ে যাবে। এবং এই যে কথাগুলো বলছি, এটা বলতে নিরাপত্তার ব্যাপারটাও আমি ভাবছি, কারণ আমি একা মানুষ, যেখানে থাকি ফিরে যাব। আপনারা অনেকে ভাবছেন অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে, সব বোধহয় চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, সরকারের পরিবর্তন নিশ্চয়ই হয়েছে, কিন্তু প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল শিল্পীর নিরাপত্তা, তারা যেখানে থাকেন, তারা শিল্পের সাধন করতে গেলে সুস্থ, সুন্দর, স্বাভাবিক একটা পরিবেশের দরকার। সেই পরিবেশটা কি ছিল? আমি একা কেন বলবো, সবাইকে জিজ্ঞেস করুন না। এখানে 8টার পরে আর কেউ ঢুকতে পারতো না, আপনার যেটা আমরা বিগত বাম সরকারের সময় রবীন্দ্র সদনের সামনে আমরা দাঁড়াতে পারতাম না। ওখানে যে লাইভ শো চলতো, ওখানে একটি রবীন্দ্র সদনের বাইরে 2000 আগের সরকার, 11-র যে সরকার, তার আগে আমরা লাইভ শো দেখতে লোকে দাঁড়াতো। এটা তো সংস্কৃতির জায়গা না? আপনার এই যে নতুন সরকার আসলো, ইউনিভার্সাল অ্যাপিলটা কি থাকবে আপনার? সার্বজনীন আবেদন এটাই থাকবে যে সবাই যেন কথা বলার সুযোগ পায়, সকলের যেন ন্যূনতম মানুষ হিসেবে যে মর্যাদাটা, যে সম্মানটা প্রাপ্য, সেটা যেন কেউ মেরে না দিতে পারে। যোগ্যতার ভিত্তিতে সবাই যোগ্যতার ভিত্তিতে আপনি পরীক্ষা নিরীক্ষা গবেষণা করে বলুন না যে না, এই লোকটা শিল্পী নয়, ইউ প্রুভ ইট, আমি মেনে নেব, কোনো আপত্তি নেই, আমি একটাও কথা বলবো না। কিন্তু কি যোগ্যতার কোন ডেফিনেশনের ভিত্তিতে বাদ দেওয়া হলো? এবং যখন কেউ কথা বলতে গেল, বেসরকারি সংস্থার নিরাপত্তা রক্ষীরা, তাদের এত স্পর্ধা হয় কি করে যে তারা শিল্পীকে ধাক্কা দিচ্ছে, নোয়িং ফুললি ওয়েল। যদি বুঝতাম অচেনা লোক উত্তেজনার বশে হয়ে গেছে, তা তো হয়নি। 2017 সালের ঘটনা, ওয়েস্ট বেঙ্গল ডান্স গ্রুপ ফেডারেশনের প্রোগ্রাম চলছিল 5:30, আমি চিঠি জমা দিতে গেছি, তখন ওপরে বলেছে অফিস বন্ধ হয়ে গেছে। আপনি তো কালকেও এসেছিলেন, কালকেও চিঠিটা রিজেক্টেড হয়েছিল, তাই পরের দিন এসেছি। এবং যেদিন এই ঘটনা ঘটলো, আমার অত্যন্ত উগ্র, একটা মানুষের সভ্যতা, ভদ্রতা তার কথাবার্তায় প্রকাশিত হয়, মনের আয়না হচ্ছে মুখ, তো সেইটা কি সংস্কৃতি সুলভ?
অবশ্যই। আচরণটা দর্শক বন্ধুরা, হয়তো এই ভিডিও অনেক বড় হয়ে যাবে, এখানে প্রচুর শিল্পী সমাগম হয়েছে আজকে, আমি কয়েকজনের বক্তব্য আপনাদের শুনলাম, এ থেকে আপনারা স্পষ্ট আন্দাজ করতে পারবেন যে আগের বাম জামানায় যেভাবে একটা স্বাধীনতা ছিল শিল্পী সত্তা বা তাদের যে প্রতিভার স্ফুরণ ঘটানোর জন্য, কিন্তু 11 সালের পর থেকে এই সমস্ত শিল্পীদের কপালে জুটেছে শুধুমাত্র বঞ্চনা। এবং প্রতিটা ক্ষেত্রে এই ইন্দ্রনীল সেন বাহিনী একটা নেক্সাস তৈরি করে নিয়েছিলেন ম্যানিপুলেশনের চূড়ান্ত পর্যায়ে গিয়ে কিভাবে এদের বঞ্চনা প্রতিদিন করেছে সেই জীবন যন্ত্রণাটা এদের মুখ থেকে শুনলেন। আমি আরও অনেকের বক্তব্য শোনাবো, কিন্তু এই ভিডিওতে এটাই। এর পরবর্তী যে পার্ট, সেই পার্টে দেখবেন আরও অনেকে বক্তব্য রাখছেন।